নমস্কার, লাইফলাইন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। এবং সেই সঙ্গে আজকের অনুষ্ঠান মানেই আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর সৌমেন কুমার মাইতি। ডাক্তারবাবুকে আরও একবার স্বাগত আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং সেই সঙ্গে আপনাদের কাছ থেকে আমরা তো প্রশ্ন পাচ্ছি, এবং আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আগের পর্বে আমরা যেখানে গিয়ে থেমেছিলাম, অর্থাৎ ক্রনিক ডিজিজ নিয়ে। আমরা সেইখান থেকেই কিন্তু আজকের পর্ব শুরু করব। ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কি কি আছে হোমিওপ্যাথি চিকিৎসাতে, সেই সব কিছু নিয়েই কিন্তু আপনাদেরকে বলবেন ডক্টর সৌমেন কুমার মাইতি। ক্রনিক ডিজিজ সম্বন্ধে তো আগের দিন অনেকটাই কথা হয়েছে। তো ক্রনিক ডিজিজ ব্যাপারটা তো আমি আগের দিনই বলেছি, একটা ডিজিজে ভুগতে ভুগতে কিছুতেই সারছে না, তখন সেইটাকে আমরা ক্রনিক ডিজিজ হিসেবে গণ্য করি। এবং ক্রনিক ডিজিজের চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে পেশেন্টদের বা আমার দর্শকদের জেনে তো খুব একটা উপকার হবে না, কিন্তু ক্রনিক ডিজিজের জন্য ডাক্তারবাবুদের বেশ কিছু ইনফরমেশন, এবং সেই ইনফরমেশনগুলো পেশেন্ট বা আমার দর্শকরা যদি যেটা না জেনে থাকেন, তাহলে কি নিয়ে ডাক্তারবাবুর কাছে গেলেন আর ডাক্তারবাবু কি জানতে চাইলেন সেই ইনফরমেশনগুলো হয়তো দেওয়া হলো। তো সেইটা সম্বন্ধে আমি একটু জানাই। যেটা হচ্ছে, আমরা সাধারণত ডাক্তারবাবুর কাছে অনেকদিন ভুগলে কি করি, একটা ফাইল নিয়ে ডাক্তারবাবুর কাছে চলে যাই। আগে দেখিয়েছি, যেগুলো হচ্ছে গিয়ে প্যাথোলজি রিপোর্ট থাকে বা আল্ট্রাসাউন্ড রিপোর্ট থাকে, স্ক্যানের রিপোর্ট থাকে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই থাকে। তো এটা তো অবশ্যই ডাক্তারবাবু দেখবেন যে সেটা হোমিওপ্যাথির মধ্যে, অর্থাৎ হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রের মধ্যে চিকিৎসার যোগ্য না, সেটা কোনো সার্জিক্যাল কেস বা ওনার বিয়ন্ড হোমিওপ্যাথি, মানে ওটা তো হবে না। তো সেখান থেকে কিছুটা জানা যায়, কিন্তু চিকিৎসা যখন শুরু করবেন ডাক্তারবাবু আরও অন্যান্য ইনফরমেশান নেবেন। যে ইনফরমেশানগুলো কীরকম নেবে, যেমন আমি বলছি যে একটা তো কেস টেকিং করেন ডাক্তারবাবু, তো কেস টেকিং একটা ফরম্যাট থাকে যে আমি রুগীর কাছে এগুলো নেব, এবং রুগীরা যাতে সেইটা নিয়ে তৈরি থাকে যে কি কি আমি দেবো ডাক্তারবাবুকে এবং ডাক্তারবাবু কী চাইতে পারেন, সেইটা যদি আমি আজকে দর্শকদেরকে জানাতে পারি, তাহলে ওনাদের পক্ষে সুবিধা হবে। যে ডাক্তারবাবুর কাছে গিয়ে একটা ইনফরমেশন জানতে চাইলেন, বলতে পারলাম না, আচ্ছা ঠিক আছে বাড়িতে জেনে বলবো, সেটা তো হয় না। তো সেটা কি, তো প্রথম হচ্ছে যে সমস্যাটা নিয়ে গেছে সেটা সম্বন্ধে প্রেজেন্টিং সিমটম, সেটা ডাক্তারবাবু নোট করেন যে এই সম্বন্ধে সে এসছে বা এটা অসুবিধা আছে। তো আমি আগের দিন যেমন বলেছি যে ক্রনিক ডিজিজের জন্য অনেক কিছু পাস্ট হিস্ট্রি এবং ফ্যামিলি হিস্ট্রি দরকার। পাস্ট হিস্ট্রি ব্যাপারটা কি, যে ছোটবেলা থেকে সে কি অসুখ বিসুখে ভুগেছে বা কি সমস্যা তার হয়েছিল, এমনকি যেটা হচ্ছে ওর জ্ঞানও তো ছিল না, সেইটা তো আর বলতে পারবে না। সেটা বাড়িতে মা বাবা বা কারো কাছে যে জেনে যাওয়া যে আমি যখন 10 বছর পর্যন্ত বয়স, তার মধ্যে আমার কোনো কিছু বড় কিছু হয়েছিল কিনা, এইটা বাড়ি থেকে যেন জেনে যায়। আর যদি সাথে মা বাবা যায় সেটা কোনো সমস্যা নয়। আর কি জিনিস, যেটা হচ্ছে পাস্ট হিস্ট্রি, অর্থাৎ পাস্ট হিস্ট্রি বলতে ফ্যামিলি হিস্ট্রির যে সমস্ত ঘটনা, যেটা হচ্ছে মা বাবা কি অসুখ বিসুখ আছে কিনা মায়ের বা বাবার, সেটা তো ছেলে মেয়েরা তো সবসময় জিজ্ঞেস করতে পারেও না। তো বলে সেটা বাড়িতে একটু জিজ্ঞেস করে যাওয়া উচিত। আমার জন্মের আগে বা আমি জ্ঞান পড়েনি, তার আগে আমার বাবা কোনো অসুস্থতায় ভুগেছিল কিনা, বা সেটা বড় কিছু ট্রিটমেন্ট হচ্ছে না, হয়তো টিবি হতে পারে, অথবা তার অন্যান্য হচ্ছে নিউমোনিয়া হতে পারে, বা তার রিউমেটয়েড আর্থ্রাইটিস হতে পারে। এবং মায়ের কাছেও জেনে যাওয়া উচিত যে মায়ের এর আগে, মানে ওর ছোটবেলায় বা জন্মের আগে মা বড় কিছু অসুখে ভুগেছিল কেন, এই যেগুলো আমি এক্সাম্পল বললাম এরকম। সেই হিস্ট্রিটা ক্রনিক ডিজিজে অনেকটাই লাগে, ডাক্তারবাবুর ওষুধটা নির্বাচন করার ক্ষেত্রে প্রয়োজন। তো এই ইনফরমেশনটা অতি অবশ্যই পেশেন্ট নিয়ে যাবে। আর একটা জিনিস, অনেক সময় দেখা যায় যে বাবা মার হিস্ট্রি ছাড়াও আরও একটু ব্যাকের দিকে হিস্ট্রি লাগে, সেটা হচ্ছে দাদু ঠাকুমা, দাদু দিদা। তো এটা যদি অনেকেই বলতে পারে, আমি তো দাদু ঠাকুমাকে দেখিনি বা দাদু দিদাকে তো আমি দেখিনি, আমি কি করে বলবো। তো সেইগুলো একটু জেনে ডাক্তারের কাছে ইনফরমেশন দেওয়া দরকার। আর জিনিসটা হচ্ছে যেটা
অকুপেশনাল কিছু সমস্যা অনেক সময় থাকে। আচ্ছা। যেমন মা হয়তো দেখা যাচ্ছে যে পরিবার তারা তো ওই বিড়ি বাঁধে, হুম 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 তো বিড়ি বাঁধাতে তাতে কি হয়, টোবাকো ইনহেলেশন হচ্ছে, তার নাক দিয়ে ঢুকছে, হুম সেই এফেক্টটা কিছুটা ওই বাচ্চার জন্মানোর সময়ও তাতে কিছুটা বর্তায় যায়। আচ্ছা আচ্ছা সেটা যায় মানে কিরকম, যে ওটা ইনহেরিটেড কিছু সমস্যা থেকে যায়, হুম সেটা দেখা যাচ্ছে যে কোনো একটা কমপ্লেন সেটা পেশেন্ট কিছুতেই ভালো হচ্ছে না, আর এই সমস্ত ইনফরমেশন নিয়েও কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। অকুপেশনাল হ্যাজার্ডস, মায়ের এরকম হ্যাজার্ডস আসতে পারে, বাবার হ্যাজার্ডস কিরকম হতে, বাবা হয়তো দেখা যাচ্ছে ড্রাইভিং করতেন বা খুব লেবোরিয়াস জব করতেন, সারাদিনের পরে ফিরে এসে অ্যালকোহল দিতেন। হুম এই অ্যালকোহলিক ব্যাপারটাও অনেকটা ইনহেরিটেড কিছু কিছু সমস্যা থেকে যায়। আচ্ছা তো এগুলো আমি বারণ করার কথা বলছি না, বলছি এইটা ট্রিটমেন্টের জন্য হুম আমাদের ইনফরমেশন লাগে। আচ্ছা আর একটা জিনিস যেটা হচ্ছে যে এই অকুপেশনাল ছাড়াও অনেক সময় দেখা যায় যে পেশেন্ট নিয়মিত কোনো একটা সমস্যায় ভুগছেন, আর মানে তার মা বা বাবা কিছু একটা সমস্যায় ভুগছেন, কিন্তু সেটা খুব সাপ্রেসিভ, কাউকে কিছু বলছেন না বা জানান না, এরকম এই ধরনের ইনফরমেশনগুলো কিন্তু অনেক সময় দরকার হয় মা বাবাকে সাথে নিয়ে আসা। আচ্ছা আর এই ক্রনিক ডিজিজের সমস্যাতে ভোগেন যারা, তাদের বেশিরভাগই দেখা যায় কোনো একটা ওষুধে সহজে সারে না, যে ওষুধটা সিলেক্ট করা হচ্ছে সেই ওষুধটা দিয়ে দেখা যাচ্ছে তবুও ভুগছে। তা রোগীর কাছে কি মনে হয়, যে মনে হয় যে এটা বোধহয় ডাক্তারবাবুর কাছে সারবে না, কিন্তু এই ইনফরমেশনটা না থাকার জন্য ওষুধটা পারফেক্ট সিলেকশন হয় না। আর জিনিসটা হচ্ছে যে এই যে যখন অ্যাকুট প্রবলেম নিয়ে যায় বা ক্রনিক প্রবলেম নিয়ে যায়, দুটো সমস্যায় কিন্তু পেশেন্টের সব ইনফরমেশনের দরকার হয়। যখন ক্রনিক ডিজিজ তখন ওগুলো দরকার। অ্যাকুট ডিজিজ মানে যেটা হয়তো এক্ষুনি সর্দি কাশি হলো অথবা পেটের গন্ডগোল হলো, এত কিছু দরকার পড়ে না। তখন হয় কি, তখন পেশেন্টের কি খেয়ে হয়েছে, কিরকম, আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। যে ধরো বাটার জাতীয় বা ঘি জাতীয় বা খুব তৈলাক্ত ফ্যাটি জিনিস, হ্যাঁ, এটা খেয়ে পেট খারাপ, আর একজন অনেকটা ফল খেয়ে পেট খারাপ, আর আরেকজন দেখা যাচ্ছে যে রাত জাগার জন্য পেট খারাপ। তো এই যে ফুড হ্যাবিট, মানে এই ফুডের যে পার্থক্যের জন্য ওষুধ কিন্তু আলাদা। আচ্ছা যে ক্ষেত্রে অন্য প্যাথিতে পেট খারাপ হয়েছে, একটা ওষুধ দিয়ে দেওয়া গেল, সেটা নিয়ে পেটটা চেক হয়ে যায়। হোমিওপ্যাথিতে কিন্তু সেটা হবে না। হোমিওপ্যাথিতে দেখা যাচ্ছে কেউ যদি দেখা যাচ্ছে যে কেউ মাটন খেয়ে তার পেটের গন্ডগোল হয়েছে, তার যদি পালসিটি লাগায়, তাহলে কেউ ফ্রুটস খেয়ে যদি পেটের গন্ডগোল হয়, তার হয়তো ব্রায়োনিয়া লাগে। আচ্ছা এবং ওই পালসিটিলাটা যদি ওই ব্রায়োনিয়ার পেশেন্টকে দেওয়া হয় বা ব্রায়োনিয়ার পেশেন্টটা পালসিটিলাকে দেওয়া হয়, সারবে না। আচ্ছা এবং সেই জন্যই বলা হয় হোমিওপ্যাথিক প্রায় ফেলিওর। কারণ ওইভাবে যারা চিকিৎসাটা করেন, যে ও পেটের গন্ডগোল চাচ্ছে, এক ডোজ নাক্স দিয়ে দাও, সারল না, সে গিয়ে ট্যাবলেট খেতে বাধ্য। কিন্তু ওই ইন্টালেক্ট নিয়ে যে ডাক্তারবাবুরা সব প্র্যাকটিস করছেন, ডেফিনেটলি সব ডাক্তারবাবুরাই জানেন, তো এটা ওইভাবেই চিকিৎসা হয়। অনেক সময় না রোগী চেপে যায়, বলতে চায় না। কিরকম দেখা গেছে, এমনিতেই পেটের গন্ডগোলে একটু ভোগে, কিন্তু সে আগের দিন দেখা গেছে ওই লুচি চাউমিন এটা ওটা অনেক কিছু খেয়ে নিচ্ছে, এবং সেটা ইনফরমেশন দিচ্ছে না যে না ওই আমি তো কিছুই খাইনি, একটা ওই ঝোলভাতি খেয়েছি, তাতেও কিন্তু ডাক্তারবাবু আমার এরকম হয়েছে। এটা কিন্তু পেশেন্টই সাফার করবে, ডাক্তারবাবু কিন্তু সিলেকশন ভুল হয়ে যাবে। সেই জন্য আমাদের কথা হচ্ছে যে পেশেন্ট যেন যেটাই হবে সেটা একবারে ওপেনলি, একেবারে সঠিকভাবে বলবে। বললে ডাক্তারবাবু যদি বকাবকি করেন তাহলে ভুল করলেন, তার কাছে তাহলে ইনফরমেশন আর ফার্দার পাবেন না। সঠিক ইনফরমেশনটা নিতে হবে। ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রেও তাই হয়।
ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, অনেক সময় বাড়িতে বাচ্চা নিজের বাড়ির অনেকেই থাকে, দাদু ঠাকুমা পিসি হেনাতন অনেকেই আছে, কেউ হয়তো মুখে একটা কিছু দিচ্ছে, কিন্তু সেটা দিয়ে চেপে গেছে যে এটা দিয়ে যে পেট খারাপ হয়েছে বললে যদি বাচ্চার মা বকে, কিন্তু ওইটাই কিন্তু অরিজিনাল, ওটা বললে তবেই সেটা চেক হবে। তো এই ক্রনিক ডিজিজের সাথে অ্যাকুট ডিজিজের পার্থক্য এটাই আমি বলতে চাইছি, দুটোর মধ্যে কিন্তু ওটা যেমন আমি বললাম সমস্ত হিস্ট্রিগুলো সঠিক সঠিক ইনফরমেশন দিতে হবে, তবে তার ক্রনিক ডিজিজের মেডিসিনটা পড়বে। তো অ্যাকুট ডিজিজের ক্ষেত্রে যে সমস্যা নিয়ে এলো তার কজটাকে সঠিক বলতে হবে। এই এক্ষুনি ধরো এই যে প্রচন্ড একটা রোদের তাপ হচ্ছে, এই রোদের তাপে জ্বর হয়ে গেল, আবার এই 2-4 দিন আগে প্রচুর বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে ভিজেও জ্বর। তো একজন বলছে 4 দিন আগে জ্বর হয়েছে, সেই জ্বরটা হচ্ছে সে বৃষ্টিতে ভিজে হয়েছে। তো আজকে যার হয়েছে তার প্রচুর রোদে জ্বরটা হয়েছে, দুজনের মেডিসিন আলাদা। আচ্ছা, সে যেহেতু ভিজে হয়েছে তার ওষুধ হচ্ছে রাস্টাক্স, হয়তো হয়ে যাবে অ্যাজ ফর এক্সাম্পল, আরো অনেক ওষুধ আছে। আর যে রোদে খুব সাফার করেছে তার হয়তো ব্রায়োনিয়া হবে। এটা যেমন আছে, অনেক সময় এটাও দেখা যায় যে বাড়ির লোকজন ছোট বাচ্চা বলে তাকে না নিয়ে এসে মা বা বাবা ডাক্তারবাবুকে বলে ওষুধ নেবে। তো এই বলে ওষুধ নেওয়াটা হোমিওপ্যাথিতে খুব সমস্যা আছে, সেটা আদার্সপ্যাথিতে হয়, এপ্যাথিতে হবে না। কারণ ওই যে আমি এসব বলছি, বাচ্চাটাই ধরলাম যার জ্বর হয়েছে, এই জ্বর যাকে হয়েছে তাকে নিয়ে এসছে সাথে করে, বাচ্চাটা খালি চোখ বন্ধ করে খালি ডেতিয়ে আছে, চুপচাপ হয়ে আছে, নড়তেই চাইছে না, খালি ঘুমিয়ে যাচ্ছে। জোরজার করে হয়তো হাঁ করে দেখতে চাইলাম, জিভটা দেখি জিভটা খটখটে শুকনো, আর ওর বাবা বা মা সাথে করে 1 বোতল জল নিয়ে এসছে, আর বাচ্চা বারবার জল 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 করছে। তো এই যে পেশেন্টের অবস্থা, ঠিক পরের যে পেশেন্টটা যে ঢুকছে সেও এইরকম জ্বরেই ভুগছে, সে দেখা যাচ্ছে যে ওই রকম খুব এসেই মা বাড়ি যাবো, আমি চলে যাবো, এরকম মানে এখানে অস্থিরতা করে দিচ্ছে, ওরা এখানে থাকতেই চাইছে না। আর তার হয়তো জিভটা দেখা যাচ্ছে যে পুরো সাদা কোটেড হয়ে আছে, বা জিভের ডোকাটা লাল হয়ে আছে। আর বাচ্চাটা কি তার মাকে বলছে একটু হাত পা টিপে দাও, মাঝে মাঝে টিপে দিতে বলছে। তো দুজনের সিমটম তো আলাদা, কিন্তু দুজনের জন্যই ওই জ্বরের ওষুধ দিয়ে দিন ডাক্তারবাবু, আমার বাচ্চাটার জ্বর হয়েছে, হোমিওপ্যাথি ডাক্তারবাবু দিতে পারবেন না, ওটা ভুল দেবেন। তো প্রথম যে পেশেন্টটাকে বললাম ওই যে অবস্থায়, তার লাগলো হয়তো ব্রায়োনিয়া, আর পরের যে পেশেন্টটা এলো তার লাগলো রাস্টাক্স। কিন্তু এইরকম কোনো প্রিজুডিস ডাক্তারবাবু থাকতে পারে না যে আমার এই সিজনে সব যত আসবে সবাইকে ওই একই ওষুধ দেবো, এটা কখনোই নয়। প্রতিটা মুহূর্তে রিসার্চ ওয়ার্ক, মানে প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন রোগী, নতুন নতুন চিন্তা ভাবনা। বেশ। আর এই যে একটা কথা বারবার ধরে আমাদের এই প্রোগ্রামে উঠে আসে, সেটা হচ্ছে যারা পেশেন্ট পার্টি তাদেরকে ডাক্তারবাবুর সামনে সবকিছু ওপেনলি বলতে হবে। এবার আমাদের অন্যান্য যে চিকিৎসা শাস্ত্রে সেখানে আমরা দেখেছি যে এই কোনো একটা প্যাথোলজির রিপোর্ট, এই সমস্ত কিছু রিপোর্ট নিয়ে সেই সমস্ত চিকিৎসাবিদ্যা হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে যারা এই হোমিওপ্যাথি চিকিৎসা যারা করাবেন, সেক্ষেত্রে পেশেন্ট পার্টি ডাক্তারবাবুর কাছে কি কি নিয়ে আসবেন ইনফরমেশন? প্যাথোলজি নিয়ে আসবে না এটা আমি বলছি না, অবশ্যই প্যাথোলজি নিয়ে আসবে, প্যাথোলজি রিপোর্টটা দেখে জানা যাবে যে তার কি হয়েছে না হয়েছে। কিন্তু ট্রিটমেন্ট প্রসেস, ওষুধ সিলেকশনটা, সেটা কিন্তু অ্যাকর্ডিং টু সিমটম, নট সাইন। সাইন মানে যে সমস্ত ইনফরমেশনগুলো ডক্টর চোখে দেখছেন, প্যাথোলজি তো রুগী দেখতে পারবে, ডক্টর দেখছে, তার গায়ে স্টেথো বেশি বুকটা ঘড়ঘড় করছে কি না করছে ডাক্তারবাবু দেখবেন, ইজ দ্য সাইন। আর সিমটম ওর কি হচ্ছে না হচ্ছে বলে দেবে। তো বেশিরভাগ সিমটম ওরিয়েন্টেড হোমিওপ্যাথি, যেটা আদার্সপ্যাথিতে সাইন ওরিয়েন্টেড। এবার ওই সাইন ব্যাপারটা যে নেগলেক্টেড করবো এটা তার নয়। একটা জিনিস এরকম দেখা গেছে যে ধরলাম একটা টাইফয়েড হয়েছে, তাতে সালমোনেলা টাইফি থাকে এবং তার রিপোর্টে তাই আছে। এবার সেই অনুসারে এসছে যে টাইফয়েড চিকিৎসা করতে, কিন্তু হোমিওপ্যাথিক ডাক্তার কখনো রুগীকে বলে না যে আমি টাইফয়েড চিকিৎসা করছি না, বললে সমস্যা আছে বলে তাহলে তো উনি জানেন না, উনি বলছেন টাইফয়েড চিকিৎসা করছে। কিন্তু
টাইফয়েডের কোনো স্পেসিফিক ওষুধ ওরকম আমাদের কিছু বলা নেই, লক্ষণ যেগুলো হবে সেই ওষুধটাই হবে। তাহলে ওষুধ দেওয়ার পরে আবার রিপোর্ট করতে পাঠানো হলো, রুগীর সমস্ত লক্ষণাবলী বা যে সমস্যা ছিল নেই। ঠিক যেদিনই ওই সমস্যাগুলো চলে গেছে আবার রিপোর্ট করতে পাঠালো, সেই রিপোর্টে যে আগের দিন যে সালমোনেলা টাইপি প্রেজেন্ট ছিল আবার সেই রিপোর্টে আবার প্রেজেন্ট আছে। আচ্ছা, তাহলে প্রেজেন্ট আছে মানে সে তো অসুস্থ। হ্যাঁ। তাহলে এইটা তো কি ঠিক যে প্যাথোলজি যতক্ষণ আছে সে ততক্ষণ অসুস্থ? এটা তো না হতে পারে না, কারণ আমি অসুস্থ, আমার প্যাথোলজি বলবে আমার কিছু হয়নি, আমি তোমার এখানে প্রেজেন্ট আছি, কিন্তু আমি খুঁজে দেখলাম আমি অসুস্থ। এই খুঁজে দেখার জন্য তো আমি কখনো ডাক্তারের কাছে যাই না, আমার যখন লক্ষণ দেখাবে তখন ডাক্তারের কাছে যাব। তাহলে ওই সাইনটা গেল না কেন, এই প্রশ্নটা তো আসছে। তাহলে ওই সালমোনেলাটা গেল না কেন? যাবে, ওটা আরো 3 দিন পরে রুগী যখন রেগুলার নর্মাল লাইফ ডিল করবে, রেগুলার খাওয়া দাওয়া স্নান বাথরুম সমস্ত করছে, তখন দেখা যাচ্ছে ওটা আর নেই। আচ্ছা আচ্ছা। তাই বলা হয় সবসময় যে প্যাথোলজি অনুসারেই যে আমরা ট্রিটমেন্ট করব তা নয়, এই কারণে প্যাথোলজিটা তারপরেও তো থেকেছে, সিমটমটা চলে গেছে। তা সিমটমটা তাহলে এটাও কথা যে একটা বাড়িতে পক্স হচ্ছে, তো পক্স হচ্ছে, একটা বাড়িতে পক্স হয়েছে, তাকে খুব সাবধানে বাড়িতে আলাদা করে রাখা হয়েছে এবং পক্সের ট্রিটমেন্টও করা হয়েছে, পক্সটা সেরে গেল। ঠিক ও যেদিন সেরে গেল তার পরের দিনই বাড়ির একজন আবার পক্সে পড়ে গেল। তাহলে ও তো সেরে গেল, তাহলে এ কি করে হলো? ঘটনা হচ্ছে এই শরীরের মধ্যে যে ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢোকে তাদের একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে, সে ঢুকে পড়ে, ঢুকে চুপচাপ বদ্ধ ঘরে চুপচাপ বসে আছে। কেন না, ও মাল্টিপ্লিকেশন হবে, একজন ঢুকে সে অনেকগুলো ছোট সাঙ্গপাঙ্গ বাচ্চা কাচ্চা তৈরি করবে, করে শরীরের মধ্যে একটা সিমটম তৈরি করবে। সেই সিমটমটা হয়তো দেখা যাচ্ছে শরীরে ঢোকার পর কেউ 7 দিন পরে তৈরি করে, কোনো কোনো অসুখে 3 দিন পরে তৈরি করে। তো ওর হবে না, ওর যখন ঘরে ছিল তাকে যখন সেবা শুশ্রূষা ঢুকে বসে আছে, বলছে না আমার তো সবাই সেরে গেল আর বাড়িতে এখন কারণ হয়নি। ও মা, ও যেদিন সেরে উঠলো তারপরে পড়ে গেল, মানে ওকে দিয়ে চলে গেল না, ও অনেকদিন আগে দিয়েছে। সেই জন্য ইনকিউবেশন পিরিয়ডটা একটা ব্যাপার আছে, যে আমরা বাসে ট্রামে যাই তখন দেখা যাচ্ছে একজন কেসে দিল, হেঁচে দিল, ঠিক আছে, ওর হচ্ছে আমার তো একটা হাঁচি হয়নি, কিন্তু এই হাঁচি কাশিটা দেখো 7 দিন পরে হলো, আমি নিয়ে বাড়িতে ঢুকেছি। এই জন্য সবসময় আমরা যেটা বলি যে সবসময় যে প্যাথোলজিটা একেবারে ফিক্সড হার্ড অ্যান্ড ফাস্ট এটা নয়, এবং প্যাথোলজি নেগলেক্ট করবো তাও নয়। আমরা বলছি প্যাথোলজি দেখবো, ডেফিনেটলি তার আছে কি না আছে, রুগীকে তো বলতে হবে কি হয়েছে, কিন্তু প্যাথোলজিটা থেকে গেল, সিমটম চলে গেল, সাইন চলে গেল, তাহলে ওটা অসুস্থ আমরা বলতে পারি না। আজকের দিনে যেটা হয়েছে ব্লাড সুগার, দেখা যাবে যে আমাদের এখন দিনের পর দিন যেটা আজকে 40% ছিল 50%, আজকে 80% লোকের ব্লাড সুগার। হ্যাঁ, তো ব্লাড সুগার ফেনোমেনাটা কি করে হচ্ছে? ব্লাড সুগারের লেভেলটা দেখা যাচ্ছে যেটা নর্মাল লেভেল, এককালে যখন সেটা 120 ছিল সেটাকে নর্মাল এখন বর্তমানে 130 করে দেওয়া হচ্ছে। কেন না, ওতেও দেখা যাচ্ছে সে নর্মাল লাইফ ডিল করছে, তার তো কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে যদি আমি পুরোপুরি ফিক্সড প্যাথোলজি হয়ে থাকে, তাহলে কি করে 2024 সালে প্যাথোলজির হাই গ্রেড মানে ওই লেভেলটা 25 সালে আবার লেভেলটা কেন হাই তুলে দেওয়া হবে? কেন না, যত দিন যাচ্ছে মানুষের সবকিছু ইমিউনিটি পাওয়ারটাও কিছুটা বাড়ছে, কারণ ওই প্রতিরোধ ক্ষমতাটা আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে, এবং সুগারের ব্যাপারটাও সে সুগারটা টলারেট করে নিচ্ছে, যে ওটা হলেও আমার শরীর কোনো অসুবিধা করছে না। কবে অসুবিধা করলো? একদিন একটা জায়গায় কেটে গেল, সেটা সারছে না, কেটে গিয়ে বারবার ওষুধপত্র খাচ্ছে, সারছে না। তখন খবর নেওয়া গেল যে আচ্ছা ঠিক আছে সুগারটা টেস্ট করো, তখন সুগার তার হয়ে আছে 160। তখন থেকে সুগারের ওষুধ সে স্টার্ট করেছে। এমনও হয়েছে যে দেখা গেছে যে ছেলেটা বাইরে কোথাও পড়তে গেছে, মানে আমাদের ইন্ডিয়া থেকে বাইরে চলে গেছে, এই যে ছেলে যে চলে গেল এই চিন্তায়
কিছুদিনের মধ্যে তার নর্মাল সুগার তো হাই সুগার হয়ে গেল। তো এই যে হাইটে উঠলো, এই সমস্যার জন্যই কি সঙ্গে সঙ্গে ওষুধ কি স্টার্ট করা উচিত? উচিত নয়, কিন্তু স্টার্ট করে দেওয়া হয়। এটা যদি তার ওই যে লাইফস্টাইলটা, তার যদি ওই যে থটটা, ওই যে চিন্তা ভাবনাটা ওর আস্তে আস্তে যদি রেমিশন হয়, অন্যদিকে মাথাটা এনগেজ করে, তবে কিন্তু সুগার আবার নর্মাল চলে যাচ্ছে। আচ্ছা, কিন্তু সেটা শোনা হয় না। যখনই সুগার হয়, সুগারের ওষুধপত্র খাওয়া হয়। প্রেসারের ব্যাপারে দেখো, যখন প্রেসার, আমার নিজের মনে আছে আমার বাবার একবার চোখের অপারেশনের জন্য ভর্তি করা হয়েছে। বাবার প্রেসার নর্মাল, সেখানে যাওয়ার পরেই প্রেসার তার উঠে দাঁড়ালো 160, এত উপরটা 160 আর নিচেটা 100। তো এরকম, হ্যাঁ, তো ডাক্তারবাবু বললেন না, এই তো প্রেসার না কমালে এখন প্রেসার ওষুধ স্টার্ট করে দিলেন। আচ্ছা, দিলেন প্রেসারের ওষুধ স্টার্ট করেও সেও দেখা যাচ্ছে সেই প্রেসারটি হয়ে গেছে, কোনো প্রেসার ছিল না। বললেন না, এখন অপারেশন হবে না, বাড়ি এখন নিয়ে যান, প্রেসার কমলে। আর বাড়িতে নিয়ে চলে আসার পর 3 দিনের মধ্যে আবার নর্মাল প্রেসার। তার মানে ঘটনা কি হয়, অনেক সময় আমাদের অ্যাংজাইটি ফেয়ারের জন্য প্রেসার বেড়ে যায়। আমরা বেশিরভাগ সময় করি কি, ডাক্তারবাবু চেপারে গেলাম, ডাক্তারবাবু প্রেসারটা দেখলেন, তখন আমি একটা অ্যাংজাইটির মধ্যে আছি, কি জানি কি বলবে কিনা হচ্ছে, সেই মুহূর্তে প্রেসারটা হাই, এবং তখনই প্রেসক্রিপশনে প্রেসার ওষুধ স্টার্ট করে দেওয়া। একবার ডিপেন্ডেন্ট হয়ে গেলে সে কিন্তু ওই যে স্ক্র্যাচ ছাড়া চলতে পারবে না, যেমন বলে না, ওই রকম। সাইকেলে সেই চাকা লাগিয়ে সাইকেল চালানো আর না খুলে দিয়ে সাইকেল জীবনে শেখা হবে, এ ঘটনাও তাই। তাই জন্য সবসময় যে একটা সেই মুহূর্তে হয়েছে আর সঙ্গে সঙ্গে ওষুধ স্টার্ট করা উচিত। তাকে কি হয়, 3-4 বার 3-4 জায়গায় ভেরিফিকেশন করার পর, একবার সকালে প্রেসার দেখা, একবার বিকেলে প্রেসার দেখা, তারপরে একটু নর্মাল মানে মেন্টাল কোনো প্রেসার থেকে একটু ফ্রি হয়ে প্রেসারটা দেখা। যদি তাদের মধ্যে 3 রকমের হয়, তাহলে ওয়েট করাই ভালো। আর 3টাতেই যদি বাড়া দেখা যায় তাহলে হবে, তাহলে ওষুধ খাবে। আর এই যে একটা কথা সবসময় বলে হয় যে কোলেস্টেরল একটা লিমিটেড থাকা উচিত, কোলেস্টেরল বাড়লেই প্রেসারটা হাই। কতজনকে কিছু বিশাল মোটা সোটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু তাদের কি সবসময় কোলেস্টেরল হাই হয়েছে? হয় না। সেটা কিন্তু প্যাথোলজি ম্যান টু ম্যান ডিপেন্ড করে। একজন পাতলা ছিপছিপে লোকের তারও কোলেস্টেরল হতে পারে। কোলেস্টেরলটা একটা থাকে, সেই লিমিটটার ওভার হলে সে কি করে, ওই পাইপ লাইন যার মধ্যে ব্লাড চলাচল করে, আর্টারির মধ্যে ডিপোজিট হয়, চ্যানেলটা ন্যারো হয়ে গেল। আর যখনই ন্যারো হয় তখনই রক্ত চলাচল যে করছে, রক্ত ওয়ালে প্রেসারটা বেশি দেয়। ওয়ালে বেশি প্রেসার দেওয়া মানেই প্রেসার হাই। এ তো আর নারকেল করার মতো যন্ত্র নেই যে চেঁচে চেঁচে বের করবো, বের করা যায় না। তখনই বলা হয় একটু কোলেস্টেরলটা লিমিটেড দাও। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই যে ব্লাড সুগার বা প্রেশার নিয়ে যখন আলোচনাটা ঢুকে গেলাম, তো সেটার জন্য কি আমরা বেশিরভাগ জনকেই দেখেছি যে অন্য চিকিৎসা শাস্ত্রের রেমেডিগুলো অ্যাপ্লাই করতে, কিন্তু এই যারা সুগার বা ব্লাড প্রেশার যাদের রয়েছে, হাই প্রেশার, সেক্ষেত্রে কি তারা হোমিওপ্যাথি কোনো ওষুধ খেয়ে এগুলোকে ঠিক রাখতে পারে? এবার একটা কথা বলি, প্রায় দেখা যায় যে অনেকেই জানে যে কালো জাম খেলেই অনেকটা সুগারটা কমে, এবং অনেকে এটাও করে কালো জামের বীজগুলোকে গুঁড়ো করে সেটা রাখে এবং সেটাও খায়, হয়ে সুগারটা কিন্তু কমে প্র্যাকটিক্যালি। তো এরকম কালো জাম থেকে এক্সট্রাক্ট মেডিসিন আমাদের একটা বাজারে প্রায় পাওয়া যায়, সিজিজিয়াম জাম্বলি নাম বলে, মাদার টিনচার। প্রতিনিয়ত ডাক্তারের ইনফরমেশন ছাড়াই, মানে নিজেরাই সিজিএম জাম্বলিয়াম কিনে খান। খেয়ে কিন্তু সাময়িক ওই যে একটা সাডেন যে একটা বেড়ে যাওয়া, ওটা কিন্তু অনেক সময় কন্ট্রোল হয়। কিন্তু আমি যে কথা আবার সেই পুরনো জায়গায় ফিরে যাচ্ছি, যে সুগারটা বেড়ে গেছে, যে কারণে বলা হয় যে আমাদের প্যানক্রিয়াস যে একটা অগ্নাশয় হয়, যেটা আমরা বলে, সেটা অর্গান যেটা আছে, সেখান থেকে ইনসুলিন সিক্রেট হয়। তো ইনসুলিন সিক্রেশনের তারতম্যের জন্যই কিন্তু ঘটনাটা এরকম হয়। যে বেশি ওবেসিটি হলেও তাও হতে পারে,
তো এই জন্য ইনসুলিনটাকে কন্ট্রোল করার জন্য অনেক সময় দেখা যায় আদার্স ব্যাধিতে ইনসুলিনের ব্যবহার আছে বা অন্যান্য ওষুধপত্র দিয়ে করানো হয়। কিন্তু আমরা যেটা চিন্তা ভাবনা করি যে ইনসুলিন যে বেড়ে গেল, মানে প্যানক্রিয়াসের ফাংশন যে ওভার ফাংশন করলো, আমরা সেই দিকটা নজরটা একটু অন্যভাবে দিই। এর ফ্যাক্টরটা কি, মানে ওই যে টোটাল ফ্যাক্ট, সে কবে থেকে তার এই সুগারটা বাড়লো বা তার মেন্টাল কন্ডিশন কি বা তার কি, এই যে জিনিসগুলো, এগুলো টোটাল ফ্যাক্টের সাথে যে ওষুধটার সাথে মিলিতে ধরলাম সেটা যদি কস্টিকামি হয়, কস্টিকামি সুগার কন্ট্রোল হয়ে যাবে। আচ্ছা, এখন আমি এটা হঠাৎ উল্লেখ করলাম কেন, আমরা খুব অথেন্টিক ফিজিশিয়ানদের দেখেছি যে দেখা যাচ্ছে কস্টিকাম মেডিসিনটাকে অনেক ক্ষেত্রেই প্রায় সুগার কন্ট্রোলে প্রায় চলে আসছে। কিন্তু কমন সিমটম দিয়ে তো হোমিওপ্যাথি হয় না, কমন সিমটম ছাড়া রুগীর পিকুলিয়ার সিমটমগুলো কিছু কালেকশন করা হয়, সেই সিমটম যদি ম্যাচ করে তবে। কস্টিকামে একটু আমি কথা বলি, বর্ষাকাল দেখলে কস্টিকাম খুব আনন্দ পায়, খুব ভালো লাগে তার। আচ্ছা, মানে বয়স হোক আর অল্প বয়সী হোক, অল্প বয়সরা তো ভালো পছন্দ করেই, কিন্তু বয়স্ক লোকেরও আহা কি সুন্দর বর্ষা হচ্ছে, বর্ষাতে গান ফান জুড়ে দিল, ভীষণ বর্ষাটাকে আনন্দ পায়। এদের আরো কিছু ক্যারেক্টার থাকে, ভীষণ সিম্প্যাথেটিক। রাস্তাঘাটে হেঁটে যাচ্ছে, হয়তো সে মানে নিডি পার্সন নয়, হাত পেতে দিল তো তাকে পয়সা দিয়ে। এই ধরনের মানসিকতার লোকেরা যারা খুব সিম্প্যাথেটিক, পকেটে কত আছে না দেখে খালি দিয়ে দিতে পারে, বা ওই বর্ষা নিয়ে আনন্দ। আমি একটা দুটো সিমটম বলছি, এই ধরনের পেশেন্ট যারা, তাদের প্রায় কস্টিকামটা লেগে যায়। তো আমি তো এটা একটা সিমটম বললাম, এরকম তো অনেক ওষুধ আছে, তো সেটার সাথে যেটা ম্যাচ করবে সেই ওষুধই যাবে, তো সে তো তখন সেটাই সুগারের কন্ট্রোল হবে। তো সেটা ডাক্তারবাবুদের চিন্তা ভাবনার ব্যাপার। এবং আমি যে বললাম ক্রনিক ডিজিজ, সুগার তো আর একদিনে অ্যাকুট অবস্থায় হয় না, ক্রনিক ডিজিজ তার ফ্যামিলি হিস্ট্রিতে হয়তো সুগারের ব্যাপার আছে, বা তাদের আরো অন্যান্য সমস্ত টোটালিটি কালেকশন করলে ওষুধটা একরকম হবে। তো এটাই হচ্ছে মানে মানে ডক্টর হ্যানিম্যানের এটাই আবিষ্কার। আমি আবার সে হ্যানিম্যানের প্রসঙ্গটা একটু যাই, কারণ ডক্টর হ্যানিম্যান অ্যাকচুয়ালি আবিষ্কারটা এটাই যে আমরা যখন একটাই মানুষ, আমাদের অর্গ্যানগুলো ফেলিয়ার হচ্ছে, অর্গ্যান একটা তো কাজ করছে না, টোটাল মানুষটাই কাজ করছে। সুতরাং টোটাল মানুষটাকে ক্যারেক্টারাইজ করে ওষুধ দিতে পারলে তবে সেটা সারবে। এখন দেখা যাচ্ছে না, যতই যাই কথা বলা হচ্ছে না কেন, মেডিকেল সায়েন্সে প্রায় বলা হচ্ছে সবই হাইপোথ্যালামাস রেগুলেট করছে হার্ট সেন্টারে। সুতরাং হাইপোথ্যালামাসকে কে কন্ট্রোল করবে? হাইপোথ্যালামাস নিজেই কন্ট্রোল করে, সে সব অর্গানকেই কন্ট্রোল করে। হাইপোথ্যালামাস কি কারণে উজ্জীবিত হয়ে গেছে সেটা ডাক্তার বুঝবেন, এবং সেটা তো করে এখন ট্রিটমেন্ট হয় না। আদার্স প্যাথিতে দেখা যাচ্ছে যে অর্গান ফেল হচ্ছে এই অর্গানের ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু লাস্ট অফ অল যখন না পারা যাচ্ছে তখন বলে যাচ্ছে সাইকিয়াট্রিস্টের কাছে যাও, কোথায় সেই হাইপোথ্যালামাসের ব্যাপারটা নিয়ে যাচ্ছে। এই জায়গাগুলো না এখনো খুব কন্ট্রাডিক্টরি, যে আগে বলা হতো হার্ট স্টপ করলে সেটা হচ্ছে ডেথ, তবে মারা গেল। এখন বলছে না, হার্ট স্টপ করে যা, ব্রেন যতক্ষণ থাকবে ততক্ষণই হবে। ব্রেন ডেথ হলে হার্ট চলছে, ব্রেন ডেথ। ঠিক আছে, সেইগুলো হচ্ছে গিয়ে সেই ডক্টর আমাদের এতে মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সি কত বছর তাকে কোমা অবস্থায় আছে, কিন্তু ব্রেন তার ডেথ হচ্ছে না, শুধু বেঁচে আছে, কিছুই করছে না। এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য একটা জায়গা পরিষ্কার যে আমরা এটাই বলবো, সিমটম অলওয়েজ ফার্স্ট, সাইন পরের কথা, আগে সিমটমটা আগে তারপরে সাইনটা। তুমি আজকে এখানে অফিসে এলে না কেন, তুমি বলবে আমার জ্বর করছে, মাথা যন্ত্রণা করছে, গা ব্যথা করছে, এটা কখনোই তুমি আমাকে বলতে যাবে না যে আমার আজকে একটা ওই ভাইরাস ঢুকে গেছে, সেটা বলতে হবে না। একদমই তাই। আর আজকের এই অনুষ্ঠান শুধু আজকের নয়, প্রতিনিয়ত আমরা যেই এপিসোডগুলো টেলিকাস্ট করছি সেখান থেকে কিন্তু আমরা প্রচুর জ্ঞানের সম্ভার বলতে পারো, বা অনেক কিছুই হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে আমরা জানছি, এবং সেই জায়গায় কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার একটা নতুন দ্বার উন্মোচিত হচ্ছে বলাই যায়। আর সেটা একমাত্র মানে সম্ভব হয়েছে আমাদের এই ডাক্তারবাবুর জন্য। তাই জন্য আরো একবার ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে, এবং সেই সঙ্গে ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেব উনি কোথায় কোথায় চেম্বার করছেন। আমার চেম্বারটা তমলুকে স্টিমার ঘাট বর্গ মন্দিরের খুব কাছাকাছি, এবং সেটা হচ্ছে
এই স্টিমার ঘাট থেকে রাস্তাটা যেটা নদীর দিকে গেছে হিউম্যান সাংয়ের স্ট্যাচুর অপোজিটে, এখানে আমি প্রতিদিন বিকেলে প্রতিদিন আছি, সেটা হচ্ছে 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর সকালবেলাও আমি থাকি, ওটা অ্যাপয়েন্টমেন্টে ফোন নাম্বার দিয়ে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আদারওয়াইজ তমলুকে আমি আরেকটা জায়গায় থাকি, তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ডের সামনে, ওখানে আমি মাত্র 4 দিন বসি, সেটা হচ্ছে সোমবার, মঙ্গলবার আর বৃহস্পতি, শুক্র, শুধু সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। আদারওয়াইজ আমি বাইরে বলতে আমি একমাত্র রাধামণি মিদ্যা হোমিও হল, ওখানে কেবলমাত্র ওখানে বুধবার শনিবার সকালে থাকি 10টা থেকে 1টা, এবং মঙ্গলবার দিন বিকেল 4টে থেকে 6টা, এই বেশ। টাইমে আমি থাকি। আর অন্যান্য দিনও যদি কোনো মানে বিশেষ প্রয়োজন হয়, আমার ওই ফোন নাম্বারে আমাকে অ্যাপয়েন্টমেন্ট করলে আমি ডেট বা টাইম দিয়ে দিতে পারবো। অবশ্যই আমাদের নিচের যে স্ক্রলে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে অতি অবশ্যই আপনারা ফোন করে আপনাদের সুবিধা মতো কথা বলে নেবেন ডাক্তারবাবুর সঙ্গে। আর ডাক্তারবাবু কিন্তু সবসময় আপনাদের সঙ্গে রয়েছে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক এই সময়। কেউ দেখতে ভুলবেন না আমাদের এই অনুষ্ঠান, এবং অবশ্যই আমাদেরকে ফিডব্যাকও দিতে ভুলবেন না। আজ তাহলে যাই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।